আয়াসের জন্য ঠিক করে নাও প্লিজ। তাসফিয়া মিম, সেটা আয়াসের আমাদের এখানে ঠিক করার কিছুই নাই। আমাদের জাস্ট খালি বলার এতটুকুই যে নিজ ইচ্ছায় চলে গেছে, সে নিজ ইচ্ছায় চলে আসলেই হয়, এখানে আর কিছু বলার নেই। সেটাই, যেভাবে চলে গেছে সেভাবে চলে আসো। সিম্পল একটা ব্যাপার হচ্ছে, আমি অ্যাজ হাজবেন্ড আমার কাছে কষ্ট লাগছে এই জিনিসটা যে আমার ওয়াইফ তার মার সাথে চলে গেছে আমার সন্তানকে নিয়ে, আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেয়নি। সো আমি জানিই না ব্যাপারটা যে কি হয়েছে, কেন গেছে, কিভাবে কি। সো এখানে কোনো প্রশ্নই আসে না, আমার আনতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে আমার বউ গেছে বাপের বাড়ি ঘুরতেছে, তার আসতে মন চাইলে সে চলে আসবে, তার জন্য বাড়ি দরজা খোলা আছে, এখানে অন্য কোনো টপিক নেই। এটা সিম্পল ব্যাপার। আচ্ছা, জামাই বলছে ভালোবাসতে পারে নাই, তো এখন কার কাছে আসবে যেখানে জামাই সবকিছু, সেই জামাই তো ঠিক নাই। আয়েশা তালুকদার, সেটা আখি ভালো করে জানে জামাই ভালোবাসতে পারে। আচ্ছা, এখানে আমি একটু উত্তর দেই। জামাই ভালোবাসতে পারে না এই কথাটা আমি বলছি, আর আমি যেহেতু বলছি আমি জাস্ট একটু বলি যে আমার ওয়াইফ দুইজনই, আর দুইজনের মধ্যে ভালোবাসার কম বেশি ছিল। ভালোবাসতে পারি নাই যে কথাটা, সেই কথাটা বলার পিছনের রিজনটা হচ্ছে যে ভালোবাসতে পারলে হয়তো বা যাইতো না, এই জিদে আমি কথাটা বলছি। এখন যদি বলেন যে হচ্ছে কি জিদও করতে পারবো না, আর সম্পূর্ণ দোষ আমি আমার নিজের ঘাড়ে নিছি, আমি কিন্তু আখির কোনো দোষও দেইনি। তো এইখানে বোঝার ব্যাপার আছে, যেটা আপনারা অনেকেই বুঝেন না। ভালো মনে গেছে না কি কারণে গেছে সেটা আমি এখনো জানি না, নিজেই জানি না, আমার সাথে কথা বলতেছে না। এখন আমি ফোন দিয়ে কথা বলার চেষ্টা করছি, আমি ফোন দিছি দেখে নিয়ে স্ট্যাটাস আপলোড দিছে যে হচ্ছে কি আমার দিয়া ফোন দেওয়ানো হয়েছে। এখন সে যদি ওইখানে মনে মনে মন কলা খায়, সেটা তো আমার কিছু করার নেই। এখন আমার কথা হচ্ছে বাসায় ঝগড়া, বাসায় যদি লেগে থাকে, ঝগড়া তো লাগেই নেই কোনো প্রকার, তারপরেও আমি বললাম যে প্রবলেম যদি বাসা থেকে হয় বাসায় এসে সর্ট আউট করুক। সে চলে গেছে আরেক জায়গায় যায় নিয়ে, তো আমি সর্ট আউট করতে যাবো না। আমার ইগো আমার কাছে, আমি একটা ছেলে মানুষ, আমার বউ আমাকে না জানায় নিয়ে চলে গেছে আর আমি তাকে যাই না তেলায় নিয়ে আসতে যাবো, ব্যাপারটা এরকম না। আমি তেলাইতাম, আমি দোষ করতাম, আমার ভুল থাকতো, আমি কোনো মানে অবিচার করতাম তার প্রতি, এই কারণে রাগ করে চলে যাইতো, আমি যাই পা ধরে নিয়ে আসতাম, কোনো আপত্তি ছিল না। কিন্তু যেহেতু সে আমার সাথে কোনো ঝামেলা হয় নাই, তিশার সাথে কোনো ঝামেলা হয় নাই, বাসার কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই, সে থাকবে না চলে যাবে, এই কারণে তার মা আসছে সে চলে গেছে, সো এইখানে আর কিছু বলার থাকে না, এই কারণে আমি যাব না। সো এটা সিম্পল একটা ব্যাপার। এইটুক যদি বোঝার ব্যাপার আপনাদের মধ্যে না থাকে তাহলে কিছু বলার নাই। আমি এই যে ক্যামেরার পিছনে আছি, পিসিতে কাজ করতেছি, সো আমার দেখতেছেন না, কথাগুলো শুনতেছেন। সো এই হচ্ছে আমার পক্ষ থেকে বিবরণ ছিল, এখন বাকিটা আপনাদের ইচ্ছা। কথা একটা বললেই সংসারে ঝামেলা হয়েছে, কথা একটা বললেই হয়ে যায় না, বুঝে শুনে। তাসনি তানহা ইভা, আখিকে শুরু থেকে ভালো লাগতো না, শুরুতে ভাবছি তুমি বাস খাবা, তাই হইছে। ওরে আমার ভালো লাগতো না, ওর কথাবার্তা ভালো লাগতো না, আমাকে আখি অনেক গালি দিছে, তুমিও আমাকে ব্লক মারছো রাগ করে, আর ব্লগ দেখতাম না। তাসনিয়া তানহা ইভা, তা আমার সতীনকে কেউ খারাপ বললে আমি তো সেটা প্রোটেস্ট করবই, করব না? একটা বাবা কেমনে পারে, ছেলের জন্য কোনো মায়া নাই? আপনি দেখে আসছেন ছেলের জন্য মায়া নেই, ছেলের সাথে কথা না বলতে দিলে কি করবে? ব্লক করে রাখছে, যখনই মেসেজ দেয় রিয়াকে তখনই বলে ঘুমায়, তো ঘুমের মধ্যে কি দেখানো যায় না? আপু আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করো। আলিশা ইসলাম প্রিয়া, অনেক অনেক দোয়া রইল আপু। আপু আমার আইডিতে প্রমোট করে দাও না প্লিজ। যদি এতই অশান্তি থাকতো, জামাই এতটুকুই ভালো না বাসতো, এই 2 বছর কিভাবে থাকলো? এই পয়েন্টটা আমি বলতে নিয়েছিলাম, কিভাবে 2 বছর থাকলো? এত অশান্তির মধ্যে তাহলে বাচ্চা কিভাবে নিচ্ছে? যে এত অশান্তি, নিজেই টিকতে পারতেছে না, ওর কোনো মানসিক শান্তি ছিল না, বাচ্চাটা কি এমনি এমনি চলে আসছে? হ্যাঁ, পাশের রুমে যা চলে আসছে। আপু আমার পেজ একটু প্রমোট করে দাও, জান্নাত ফ্যাশন। আখি ভাইয়াকে না বলে গেছে, এটা খারাপ করছে। আখি একা গেলে এটা খারাপ করতো না, ওর মা এসে ওকে নিয়ে গেছে না বলে, এটা খারাপ কেন নিছে এটাই আমরা কেউ জানি। হ্যাঁ, এটা না বলছে, এটা আমার বাসায়। আর তার মধ্যে আমি এখানে একটা কথা বলি, যদি ঝগড়াঝাটির ব্যাপার হয়, এখানে সিম্পল একটা কথা আমি বলি, আমাদের বাসায় বর্তমানে চলতেছে জিনের প্রভাব, যেখানে আমাকে করা হয়েছে কালো জাদু। এখন এই সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটা দিন আমরা মানে আমি বলে বুঝাইতে পারবো না, মাঝে মধ্যে মনটা চায় একটু আমার দিক ঘুরাও তো, মাঝে মধ্যে মনটা চায় যে এই যে আমার রুমে আমি মানে এমন সিচুয়েশন হয়েছে যে এই যে বেডরুমে আমরা বসা, এমন সিচুয়েশন হয়েছে যে বেডরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগায় রাখছি, যে কখন কোন মুহূর্তে ক্যামেরাটা ঘুরা একটু দেখায় দাও, একটু ঘুরাও, দেখো দেখুন সবাই সিসি ক্যামেরা আছে, কিন্তু বেডরুমে তো কেউ লাগায় না। আমরা এখন বেডরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগাইছি, যে এমন সিচুয়েশন যে
ওর সাথে আমার কখন মানে সেকেন্ডে ঝগড়া, এই যে লাইভে আসছে না, এই লাইভে আসা নিয়েও ঝগড়া আচ্ছা করে দাঁড়া, নিয়ে আমি তারপরে একজন আসছি। একটু উত্তর দিই। আয়েশা বেগম ঝর্ণা লিখছে, দুই বউ সমান অধিকার, তাহলে কেন যার আর্নিং বেশি তার ফ্যাসিলিটি বেশি? এটা কেমন কথা? ফ্যাসিলিটি বেশি হয়নি, এটাই ওই লাইভে বুঝাইছি যে আমি ইনকাম বেশি করছি, তারপরও আমাদের সবকিছু সমান সমান। এটা কি তোমরা দেখো নাই? এমন কোনোদিন হয়েছে আমার যে ড্রেসটা পরছি আখি তার থেকে কম দামি পড়ছে? সমান কালার সেম ড্রেস, সবকিছু দুটো দুটো, জুতা থেকে শুরু করে সবকিছু। তাহলে কিভাবে সমান প্রায়োরিটি পায় নাই? কিভাবে পায় নাই? আমি এত কষ্ট করে দিন রাত 24 ঘন্টা খাটছি, এখন সে কিভাবে ভিডিও বানায়, এখন কিভাবে লাইভে আসে? আগে তো পারে নাই। আমাদের পেজে প্রবলেম চলতেছে, প্রতিদিন আমাদের লাইভ করতে বলছে। আমি অসুস্থ, ও তো লাইভে আড্ডা দিতে পারতো, এসা পারতো না, কেন পারে নাই? এখন কিভাবে করতেছে, এখন কিভাবে লাইভ করতেছে, এখন কিভাবে প্রমোশনের কাজ করতেছে? হ্যাঁ, এই যে যাদের সাথে প্রমোশনের কাজ করি, প্রত্যেকটা পেজ থেকে যে পোস্ট দিচ্ছে যে তারা আখিকে দিয়ে একটা ভিডিও করানোর পরে আমার ভিডিও চাইতো, কারণ সুন্দর করে প্রেজেন্ট করতো না, কেন করতো না? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেই ব্যাপারটা একটু বলি, যে আমাদের এই যে জিন টিনের ব্যাপারে সবকিছু নিয়ে মানে প্রচন্ড পরিমাণে ঝগড়া আমাদের মধ্যে যাচ্ছে। কালো জাদু করা হয়েছে আমাকে, কালো জাদুর মধ্যে আমি জাস্ট সিম্পল দেখাই, যে আমার হাতে এখন ওই যে হিজামা করা হয়েছে, আমি একটা স্টোরি দিছিলাম, এই যে দাগটা, কালো দাগটা আমার পিঠে পুরাটা ভরা, যেটা তোমাদের আপু স্টোরি দিছিল কালকে। তো আমার মানে এই যে সিচুয়েশন গুলো যাচ্ছে বাসায়, এইগুলোর কারণে প্রতিনিয়ত বাসায় ঝগড়াঝাটি নানান রকম ব্যাপার যেতেছে। এখন এই জিনিসটা আমার ওয়াইফ হয়ে নিয়ে যে আমি ওর সাথে ঝগড়া করতেছি, বাসার প্রত্যেকটা মানুষ, তোমরা বিশ্বাস করবে না, বাসার প্রত্যেকটা মানুষ আমার উপর ফেড আপ যে আমি সবার সাথে এত পরিমাণ রুড অ্যাটিটিউড করি। আমি জানি না, আমাকে বলছে পরে যে আমি এত পরিমাণ রুড অ্যাটিটিউড করি, তাও হুজুর আমাদের বলছে যে এখন নাহাদ কি বলে না বলে এগুলো আপনারা কেউ ধরেন না, আমি রুড অ্যাটিটিউড করি, আমি নাকি সবাইরে এমন এমন তুচ্ছ কথা বলি যেগুলো শুনলে ওরা আমারে মাইরা ফেলবে, এমন ব্যবহার মানে হয়। আর এই সব সিচুয়েশনের মধ্যে এখন যদি এইগুলাকে ধরে যদি মনে করে যে খারাপ ব্যবহার করা হয়েছে বা কোনো কিছু, ওর সাথে মনে হয় খুব একটা ঝগড়াও হয়নি। তো মানে ম্যাক্সিমাম ঝগড়া ওর সাথেই আমার হয়। তো সবচেয়ে বেশি এই সিচুয়েশন গুলারে ফেস করতে না পেরে এখন যদি চলে যাই, আমি যে কয়দিন আমার মধ্যে মানে যখন হচ্ছে রোকেয়া করার পরে আমার মধ্যে জিন আসছে, আমাকে দেখে নিয়ে নাকি হচ্ছে গিয়ে গালিও পর্যন্ত দিছে, যেটা আমি শুনতে পারছি। মানে তোমাদের ছোট আপু আমাকে নাকি গালিও দিছে যে আমি নাকি নাটক করছি। বাদ দাও, আচ্ছা মাইক্রোফোনটা আমার কাছে দাও, আমি এই টপিকে কথা বলতে লাইভে আসিনি। যারা নাই আপু, ভারতেও আরমান মালিক আছে একজন, তার ছোট বউটাও অনেক জলি মাইন্ডের, তবে স্যাক্রিফাইস করতে পারে দেখে যা মনে হয়। আখি আপু একটু অ্যাডজাস্ট করে থাকা ট্রাই করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত। তুমি তো স্যাক্রিফাইস করেই বিয়ে করেছো, আমি স্যাক্রিফাইস না করলে সংসারে 2 বছর থেকে বাচ্চাও নিতে পারতো না। আমি স্যাক্রিফাইস না করলে তো, আচ্ছা ও তো বলছে বিয়ে আমি করাইনি, ও তো আহাদের সাথে প্রেম করে বিয়ে করছে। পরিবেশ দেখলেই বোঝা যায় কোন জায়গায় কোন ড্রেস পরতে হয়, কিচ্ছু জানে না। মরা বাড়িতেও গেঞ্জি প্যান্ট পরে যায়, আর এদিকে লন্ডনে থেকেও আমরা এভাবে চলতে পারি না। বাদ দাও আপু, আমি এই টপিকে আর কেউ কমেন্টই করো না, এটা যার যার ব্যাপার, ঠিক আছে? আপু আমার নামটা তোমার মুখে নাও, তাহমিনা খান, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছেন, প্লিজ রিপ্লাই, থ্যাংক ইউ। তুমি কমেন্ট পড়ো না। মিহিকা মিহি, এই যে পড়লাম। রনি দিশা নূর, আমি ওল্ড টাউন থেকে, তুমি একদিন ওল্ড টাউনে আসো মিডনাইটে, আমি ইনভাইট করলাম আমার ওল্ড টাউনের ঢাকায় নাজিরা বাজারে হাজি তেহেরির জন্য ইনভাইট। রনি দিশা নূর, থ্যাংক ইউ। আমার অনেক পুরনো ঢাকায় যেতে ভালো লাগে, ছোটবেলায় অনেক গেছি, বড় হওয়ার পর যাওয়া হয় নাই। আই ডোন্ট নো হোয়াই, বাট আমার তিশাকে রাইট লাগে, যেহেতু আহাদ তিশাকে এত লাভ করে, সো তিশা না চাইলে আখি এতদিন থাকতে পারতো না। ও চাইলে এনি টাইম আখিকে বের করে দিতে পারতো। আর যেসব ঝামেলা হইতেছে এটা খুবই বেসিক, 2 জন বউ একসাথে থাকলে এতটুকু ঝামেলা হবে না, এটা কেমনে আশা করে? তাও তো আমার এগুলা কম লাগতেছে, 2 যা থাকলেও এর থেকে বেশি কাহিনী হয়। তিশা ফার্স্ট ওয়াইফ প্লাস ওর নিজের ইনকাম, অ্যান্ড আহাদ লাভস মোর হার, সো এই মেয়ের কোথায় জোর একটু বেশি থাকবেই। অ্যান্ড কখনোই 2টা মানুষকে সেম ভাবে ভালোবাসা দেয়া পসিবল না, ভালো একজনকেই বেশি বাসবে, ইটস ন্যাচারাল। আর এটা জেনেই এখে আসছে, ও আমার ফ্যান ছিল যেটা ও বলছে, সো ও 1 বছর আমাদের ব্লগ দেখছে,
সো জানে আমাকে আহাদ কতটা ভালোবাসে, আর ও জেনে শুনে আসছে। বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে। আহাদ বলছে আমি তিশার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না, বাট আমিও তোমাকে ভালোবাসবো, যেটার জন্য টাইম লাগবে, যেহেতু আমি তোমাকে চিনি না, জানি না, নতুন পরিচয়। ও তখন এটাই বলছে আমি তোমাদের সাথে থাকতে পারলেই হয়েছে, কারণ ওর বাসায় অনেক প্রবলেম, ওর বাসায় ডিভোর্সের কারণে ওর ফুপিরা ওকে জ্বালায়, যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে, সেটা তোমরা জানো যে কষ্টে ছিল। ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে, আর কিছু ওর লাগবে না। এখন যদি সে অধিকার খাটাইতে 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 এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে, যে আমার থেকে বেশি টাইম ওর সাথে আহাদের থাকতে হবে, উপরে ফ্ল্যাটে এত কিছু, তো এইগুলো কিভাবে আহাদ এখন মেনে নিবে বলো? যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে, সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে চায়? তোমার পাশের বাসার ভাবি থেকে তোমরা দূরে থেকো। আপু আমার কখনো কোনো পাশের বাসার বা আশেপাশের কারোর সাথেই কোনো ঝামেলা নাই, ঝামেলা হয়ও নাই কখনো। শোনো আপু, ও যা মন চাই করুক, তোমরা দুইজন ঠিক থাকলে আমরা খুশি। ওর লাইফ ওই নষ্ট করছে। আর ও যে তোমার মাকে নিয়ে কথা বললো, তোমার মাকে দেখে বুঝলাম উনি অনেক বড় লোক। তুমি যে ভালো ঘরের মেয়ে, দেখলে বোঝা যায়। ওরে তো বস্তি লাগে। তোমার আম্মু অনেক কিউট, আমার অনেক ভালো লাগে, আর তোমাকে তো আরো ভালো লাগে। তাসনি, তানহা, ইভা। আপু এগুলো বলতে হয় না, ঠিক আছে? এগুলো বলতে হয় না, বাদ দাও। এনাকে অনেক ভালো লাগে আমার। ফারিয়া খানম ফারু, থ্যাংক ইউ। আপু আপনাদের 203-কে দেখি অনেক দিন ধরেই, আবার জামাইয়ের কাছে বকাও খাই, কেন দেখি আর ভাবি। যাই হোক, যা হয়েছে ওটা পুরোটাই আপনাদের পার্সোনাল ব্যাপার। আমরা বাইরের মানুষ, কিছু জানি না, জানতেও চাই না। একটা জিনিস বলি আপু, মানুষ যে এত কথা ছড়াচ্ছে করে, স্পেশালি আপনার পাশের বাসার ভাবি, কথা শুনে আরো মনে হলো আপনারা সব ঠিক করেন আপু। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। আজকে রাতটাও অনেক ফজিলতপূর্ণ আপু। মাথা ঠান্ডা করে ভাবেন আপু, কেউ ছোট হয়ে যাবে না যদি মিলে যান, ইনশাল্লাহ সব ভালো হবে। যেখানে আখির বাবা বলছে ওইখানে আমরা গেলে তারা ঝামেলা করবে, সেখানে আমরা কিভাবে তাকে আনতে যাব বলো? কিভাবে আনতে যাব? যেখানে আখির বাবা নিজে বলছে যে এখানে আসলে আপনাদের অপমান করবে, হ্যাঁ, তাহলে কিভাবে সেখানে যাব বলো? আমার নাম বলো। মুতাইবা বেগম। বলে যায় নাই, তারপরে রাগ করে গেলে সেখানে আনতে যাওয়ার স্কোপ থাকে, স্কোপ রাখতে হয়। হ্যাঁ, সেখানে আখির বাবা বলতেছে আহাদের বাবাকে নিয়ে যেতে। কেন বিয়ের সময় কি আখি আহাদের বাবারে দেখে আসছিল? ওর শ্বশুর ওরা নিয়ে আসছিল? সে কিভাবে বললো? আহাদ ওই দিন রেডি হয়েছে যাবে, যে আমি আয়েশকে দেখতে যাব, আয়েশকে আনতে যাব। তো গেলে কি 2-4টা কথা হইতো না? ওইখানে আখিকে সামনাসামনি দেখতো, কথা হইতো না? সে সেটা অ্যালয় করে না, তোমার বাবাকে নিয়ে আসো। আহাদের বাবা তো যাবে না, তো এখন কি করবে? তাই কি শ্বশুর দেখে আসছিল, নাকি আমাকে আর আহাদকে দেখে আসছিল? কিভাবে আমাদের মধ্যে আমার শ্বশুর শাশুড়িকে টানে? কিভাবে ও আশা করে এটা যে আমার শ্বশুর যাবে? সে কখনোই এগুলোর মধ্যে থাকে না, কখনোই না। আপু তুমি একটাও রিপ্লাই দাও না কেন? তামান্না তাসফিয়া, এই যে দিলাম। আপু একটা জিনিস বুঝি না, কিছু মানুষ কেন বুঝে না যে তিশা এতই খারাপ হলে হাজবেন্ডকে জীবনেও অন্য মেয়ের সাথে শেয়ার করতো না। একটা মেয়ে জীবনেও চোখে কোক খায় নাই, চিপস খায় নাই, সব ঘরে আলমারিতে রেখে দিত, কারণ বাসায় ছেলেরা থাকে, যদি সব খেয়ে ফেলে। আপু এটা কি বলবো এখন? প্রত্যেকটা চিপস, সেদিন আহাদ এই কথাটা ওরা সামনাসামনি বলছে যে দেখো আখি, যদি চিপস আনি আমি তো কম আনি না। আহাদ যখন বাজার করে ও কি কম বাজার করে? তোমার আলমারিতে রাখার দরকার কি? যদি কেউ খায়ও, শেষ হয়ে যায়, আমি তো আবার এনে দিব। তুমি খাবার এনে তালা মেরে রাখতেছো। এখানে আমার ভাইগনা আছে, তারপরে তিশার ভাই আছে, এখানে আরো অনেক মানুষ আছে, সবারই তো এই জিনিসটা খারাপ লাগবে। তোমার একার জন্য তো আনা হয় না, এই খাবারগুলো তো সবার জন্য। চিপস এগুলো তো বাচ্চারাই বেশি খাবে, ছোট বাচ্চা যারা বাসায় আছে, এটাই স্বাভাবিক। তুমি চলে গেলে আহাদ আনতে যাইতো না? তোমার আম্মু কি রাগ করে বলতো না আসবে না, তাই বলে আনতে যাবে না? না, কখনোই না। আমি রাগ করে গেলে দাঁড়াও, মাইক্রোফোন না। এখানে তিশা বলতে কেউ নাই, আখি বলতে কেউ নাই, দুজনই আমার বউ। সিম্পল ব্যাপার হচ্ছে যে আহাদ এত পরিমাণ ঠেডা যে
আমাকে না জানায় নিয়ে আমার বাসা থেকে কেউ বেরোয় যাবে আর আমি তাকে নিয়ে আসতে যাব, আমি এরকম না। আমি এই যে তিশার কথা যে বলো তোমরা, যে বলো যে ভালোবাসে 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 কি এমনি এমনি আসে, ও জাস্ট বেশি কিছু না। আলিশারে মাঝে মধ্যে যখন আম্মুর বাসায় পাঠায়, ওই পাঠানোর আগেও আমি জাস্ট আমার আলিশা নিয়ে 10 বার জিজ্ঞেস করবে, একটা কথাই 10 বার জিজ্ঞেস করবে, আলিশাকে কি পাঠাবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে পাঠাও, হাসি মুখে বলবো আচ্ছা ঠিক আছে পাঠাও। তা আমার আবার 2 husband-এর মিনিট permission আবার ছাড়া আবার আমি 2 মিনিট ঘুরে এসে নিয়ে আলিশাকে পাঠাবো, আবার ওই জায়গাতে দাঁড়ায় নিয়ে আরো 7-8 বার জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আমি যখন বলবো যে হচ্ছে কি আরে পাগল, আমি তো বলছি পাঠাইতে, পাঠাও কোনো সমস্যা নেই, পাঠাও, বেড়ায় আসুক, দিদা বাসায় তো যাবে, বেড়ায় আসুক। এরপরে যায় নিয়ে শিওর হয় সে যে হ্যাঁ যাইতে পারমিশনটা পাইছে। ও কোনো জায়গায় একা যাবে এটা জীবনেও কোনো সময় কল্পনাও করতে পারবে না। বাসা থেকে এক পা বেরোবে ওর আমি জীবনে ঘরে উঠাবো না। আমার সাহসী হবে আমি মানে এটা সাহস জীবনে করেও নাই। এক পা আমার বাসার মানে আমার বাসার গেটের বাইরে এক পা রাখবে, আমি নিয়ে আসবো না, তুমি নিজে আসলে আসো, না আসলে নাই। এটা তিশা হোক আখি হোক যে মন চায় সেই হোক, আমি সেম। আমার বাসায় যে কটা ছেলে পেলে কাজ করে ওরাও যদি এইরকম কিছু করে সেম। কেন আমি বলি নাই, আমি তোমার সিম্পল ভাবে বলি যে মানে এইখানে তো তিশার ব্যাপারে বললা এই কারণে, সাইমন যখন বাসা থেকে না বলে নিয়ে 3 দিনের জন্য গায়েব হয়ে গেছে, আমি সাথে সাথে বলি নাই, আমি বলি নাই যে আমি রাখবো না, আমি ডিরেক্টলি জানাই দিছি না। আমি তোমার বলছি না ব্লগে সবাই জানাই দাও যে সাইমনকে আহাত রাখবে না, বলো না এই কথাটা, ব্লগে বলছিলা না? তাহলে এখানে চিন্তা করো, সাইমন চলে গেছে না জানাই নিয়ে চলে গেছে, আয়শা নিয়ে তারপর আমার কাছে ক্ষমা চাইছে, তারপর আমি ওরে ক্ষমা করছি। সাইমন ক্ষমা চাইছে, সাইমনের আম্মু বলছে যে সাইমনের এক মিনিট, সাইমনের আম্মু সাইমনের বোন আয়শা নিয়ে, সাইমন আসার আগে তারা আয়শা কথা বলছে, তখন আমি তাদের কথা শুনিই নাই, তাদের বলছে আপনারা চলে যান, আপনাদের কথা আমার সাথে করি, আপনার সাথে আমার কিছু নেই। সাইমনের বাবা আমার সাথে আমার কোনো বা হচ্ছে কি ওর বোনের সাথে আমার কোনো কথাবার্তা নেই। যখন সাইমন আয়শা নিয়ে কথা বলছে, ওর ভুল স্বীকার করছে, ভুল বুঝতে পারছে, আয়শা নিয়ে ক্ষমা চেয়েছে, তখন আমি বলছি ঠিক আছে কাজ কর। সেম ব্যাপার, সিম্পল। আমার লাইফে প্রত্যেকটা মানুষ সমান, এখানে ছোট বড় বলতে কোনো কিছু নাই। যদি আসার হয় আসবে, আয়শা নিয়ে ক্ষমা চাইলে যদি দোষ মনে করে যে সে দোষ করছে, ক্ষমা চাই, সুন্দর মতো গ্রহণ করে নেবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি হচ্ছে গিয়ে ওই যে ঠেডামি করে বসে আছে, আমি বহুত বড় ঠেডা। আজকে তিশা এই কথা বলে নিয়ে যে কি বলে, ও যদি বলে যে হচ্ছে গিয়ে তুমি ওরে নিয়ে আসো, না নিয়ে আসলে আমি তোমার সাথে থাকবো না, আমি বলবো বাস্তার উপর বেরো, তুমিও বেরো, যেদিন মন চায় তোমরা চলে এসো, কোনো সমস্যা নেই, আমি সবার জন্য সেম, এখানে আর আলাদা কিছু বলার আর নেই। আমি আমার স্বামীকে চিনি, আমি জানি আমি রাগ করে কোনোদিন বাসা থেকে চলে গেলে ও কোনোদিনও ফিরে আনতে যাবে না, কোনোদিনও না, ও কখনোই ফিরে আনতে যাবে না। ও এরকম মেন্টালিটির একটা মানুষ। ও দীপার ওইখানে তো আমি জোর করে নিয়ে গেছিলাম। হ্যাঁ, প্রিভিয়াস লাইফের যে ব্যাপারটা ছিল সেই জায়গায় তো আমি জীবনে যাইনি, কে নিয়ে গেছে বারবার, 3-3 বার গেছে ও। হ্যাঁ, আমি নিয়ে গেছি। যেভাবে বাধ্য করে বিয়ে করাইছে সেম ভাবে বাধ্য করে ওই নরসিংদী নিছে, কিন্তু এবার আর কাজ হবে না, এই বাধ্য বারবারের মধ্যে আমি নাই ভাই। আচ্ছা, টুকিটাকি রিজন ছাড়া শাশুড়ি এসে নিয়ে যাবে, হাজবেন্ড জানবে না, এইটা হলে কেন আনবে? ওইটা আমার হলেও অবশ্যই আমার মেয়ের দোষ হবে। সেই ক্ষেত্রে ওর সংসারের চিন্তা থাকলে অবশ্যই ও ছেলেকে নিয়ে চলে আসো, সেটাই আপু। সবচেয়ে বড় কথা, এমন সময় নিয়ে যাওয়া হয়েছে, এমন সিচুয়েশনে সে চলে গেছে যে সময় আমি তিশার কথা বাদ দিলাম, সতীনের সাথে তো সম্পর্ক খারাপই থাকে, হাজবেন্ড অসুস্থ, হাজবেন্ড তোমরা জানোই না। দেখো আমার এই যে হাত যে কাটছিল বলছিলাম, এই যে দেখো আমার হাতের সিচুয়েশন, আমার হাত আমি এই যে আঙ্গুল নড়াইতে পারি না, আমার হাত যে কাটা ছিল এই যে আঙ্গুলটা নড়াইতে পারি না, এই যে দেখো এখনো দাগ, এই হাতে প্লাস্টার, এই হাতে ব্যান্ডেজ করা ছিল, তোমরা দেখছো। আমার এত বাজে সিচুয়েশন গেছে, এর মধ্যে আমাকে রোকেয়া করা হইতেছে, এত কি সিচুয়েশন, ও সবকিছু জানে কিভাবে চলে যায়, এইরকম খারাপ সিচুয়েশনে কিভাবে চলে যায় মানুষ। শোনো, আহাত যে বলছে ভালোবাসে না, এটা আখিও জানে আহাত কষ্ট পেয়ে বলছে, কারণ এত ভালোবেসেও আখি কোনোদিনও বলে নাই যে আহাত আখিকে ভালোবাসে। ভালো না বাসলে এই 2 বছর কিভাবে থাকছে? স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক না থাকে, সতীন ভালোবাসলে হবে? আমি আখিকে যতই ভালোবাসি, আহাত যদি ভালো না বাসতো, ও কি থাকতে পারতো? কখনোই পারতো না। ও কি বলতে পারবে একদিনের জন্য ওদের মধ্যে কোনো ভালোবাসা কখনোই ছিল না? তাহলে বাচ্চাটা মানুষ কখন নেই? সম্পর্কে এসে ভালোবাসা হলে এমন না অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্ট হয়ে গেছে, প্ল্যান করে বাচ্চা নেওয়া হয়েছে, তো সেখানে বাচ্চাটা কিভাবে আসলো ভালোবাসা না থাকলে? এটা বলো। ধরো আমি এখান থেকে কমেন্ট করি, ওখান থেকে আমি দেখতেছি না, অনেক দূরে। না আপু, এতদিন কিছু বলতাম না তোমাদের সাথে, এরকম করছে তাই বসি না হইলে তুমি এই তো ভালোবাসা দিছো, আদর করছো, আর পর তোমার আম্মু কত সুন্দর করে ওরে খাওয়াই দেয়, ও কিভাবে পারলো তোমার মার সাথে তুলনা করতে? তুমি এত ভালো মানুষ, তাও থাকতে পারলো না, ও আর ভালো থাকতে পারবে না। তোমাদের মতো এই যুগে খুব কম মেয়ে দেখছি একটা মেয়েকে ভালো লাইফ দিতে, যে তুমি ওর কাছে খারাপ।
সেটাই আপু, আমি খারাপ আসলে। না, ভালো থাকতে পারবে, শিখাই দেওয়া হয়েছে না সবকিছু, ব্লগিং পারে, সবকিছু পারে, এখন আর্নিং করতেও সমস্যা নেই, সবকিছুই পারে এখন। কই থাকো তোমরা? তোমাদের বাসা কোথায়? সাভারে আপু। জিনের ভয়ে মেয়ে আর নাতিকে ওই মহিলা নিয়ে চলে গেছে। জানি না আপু, যখন থেকে আমি অসুস্থ হয়েছি আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে। কারণ আখির আব্বু, এখন আমি আখির আব্বুই বলবো, এখন আর আমি আব্বু বলবো না, তারে আমি ডাকতাম আব্বুই ডাকতাম। যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমাকে ফোন দিত, সবসময় বুঝাইতো তুমি বড় বউ, তুমি বলবা আখি যাতে কখনো আলাদা না হইতে পারে, একসাথে থাকবা। আমি অসুস্থ হওয়ার পরে আখির পরিবার থেকে একটা কল আসে নাই, না আখির বোন, না আখির বাবা, না কেউ না আমার অসুস্থতার খবর শুনেও কেউ ফোন দেয়, কেউ একটা কল দিয়ে খোঁজ দেয় নাই। এখন আশা তো দূরের কথা। হ্যাঁ, আশা তো দূরের কথা, দেখতে আসা তো দূরের কথা। হ্যাঁ, তারা একটা কল দিয়েও খোঁজ নেয় নাই যে এত অসুস্থ, এমন না তাদের সাথে আমাদের খারাপ সম্পর্ক। হ্যাঁ, কিভাবে আমরা এই জিনিসটাই অবাক হয়েছি। আপু তুমি আহাদ ভাই একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাও আলিশাকে নিয়ে, তুমি তো আগেই ট্রাই করছো, আখির সময়ও করলা, যেহেতু দুইবারই ভালো কিছু দাঁড়াচ্ছে না, এখন তোমরাই প্লিজ সুন্দরভাবে সংসার করো, সবাইকে ইগনোর করো। আমাদের মানুষের কথা কিছু যায় আসে না কখনো। তোমাদের আপু সমস্যা হচ্ছে এইটাই যে ও মানুষকে ভালো যখন বাসে, এত পরিমাণ বাসে, ওর সাথে কি করলো না করলো এগুলো দেখার সময় নেই, তার পরবর্তীতেও বারবার ফিরায় আনার চেষ্টা, এইটা সেটা, এগুলো সবসময় সে করেই যায়, এখনো করতেছে। জাস্ট এখানে ও আটকে গেছে কেন, এখানে আমার ইগোটা কাজ করতেছে, এই কারণে তোমাদের আপু আটকে গেছে, তাছাড়া কোন জায়গায়। তাছাড়া আমার আম্মু তো ট্রাই করছে আনতে যাবে, সেখানে আখিরা বাবা বলছে আমার আম্মুকে অপমান করবে। আমি খালি চিন্তা করি আমার আম্মু যাইতো, তারপর দেখতাম কি কি অপমান করতো। রিয়া এমন করলো কিভাবে? তোমাদেরটা তো কম খায় নাই। নাজমিন আক্তার, আমাদেরটা ওদের ফ্যামিলির কেউই খায় নাই, শুধু আমার ফ্যামিলি খাইছে। যে শপিং করে দিছি ওদের ফ্যামিলির কিচ্ছু দিই নাই, রিয়ারেও কিচ্ছু দেয় নেই, শুধু আমার পরিবারেই দিছি। হ্যাঁ, আখির আব্বুরেও কিছু দেয় নাই, আম্মুরেও কিছু দেয় নাই। হ্যাঁ, শুধু আমার পরিবারেই দিছি। তোমাদের অনেকের ধারণা যে আহাদ ভাই বাসায় বসে থাকে, আহাদ ভাই কোনো কাজকর্ম করে না, আহাদ ভাই হচ্ছে গিয়া মানে কি বলবো, সিচুয়েশন এখন এমন হয়েছে, কথাবার্তার প্যাটার্ন, কথাবার্তা এখন এমন হয়েছে যে আহাদ ভাইয়ের কোনো ইনকাম নেই, আহাদ ভাই বাসায় বসে থাকে। আমি সিম্পল একটা জিনিস দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে আহাদ ভাই কি করে। আহাদ ভাই বাসায় বসে নিয়ে একটু ভালোবাসলে সে সেট থাকতো, তার মধ্যে এসব নাই। সে কত সুন্দর এখন ব্লগিং করতেছে, পেজ খুলছে, প্রমোশনের কাজ। কেন ভাই আমাদের সাথে যখন ছিল তখন কেন করতে পারে নাই? সে কি খায় নাই? সবকিছু আমরা খেয়েছি, সে না খেয়েছিল নাকি? সে আলু ভর্তা ডাল খাইতো এখানে বসে। আহাদ ভাই বলো, তোমাদের আহাদ ভাইয়া ওই যে তোমাদের তিশা আপু যেমন ভ্লগ বানায় নিয়ে ডলার কামায়, তোমাদের আহাদ ভাইয়া হচ্ছে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট আন্ডারের একজন ফ্রিল্যান্সার তোমাদের আহাদ ভাইয়া, ঠিক আছে? তোমাদের ভাইয়াও বসে বসে ডলারই কামায়। সো এই জিনিসগুলা সবাইরে বলার কিছু নাই, এই জিনিসগুলা এই কার্ড যারা চিনো, আজকে তো আসোই কি বলে ম্যাক্সিমাম যারা আছো তারা তো হচ্ছে গিয়ে দেশের বাইরের, তো ফ্রিল্যান্সাররা কতটুকু আর্ন করতে পারে এটা তো ধারণা আশা করি আছে সবার। তো আপু তুমি কেমন এখানে আছো? আলহামদুলিল্লাহ। আমার ইনকাম আর তিশার ইনকাম, তিশা এখন ওর ফ্যামিলিরে দিবে না কারে দেবে, এই মেয়েটা নিজের ইনকাম থেকে, আমি যতটা হচ্ছে গিয়ে সবাইরে দিছি তার থেকে এই মেয়েটা বেশি হচ্ছে গিয়ে সবার ফ্যামিলিরে দেখছে, আমার ফ্যামিলিরও দেখছে, আমি নিজে স্বীকার করি। জান্নাতুল ফেরদৌস, এখানে একটা পয়েন্ট আছে, আমি বলি তোমাকে, আগে তোমার কমেন্টটা পড়ি। তোমাদের বাসার প্রত্যেকটা ছেলে কত হাসি খুশি, তোমাদের কত রেসপেক্ট করে, মানুষকে দেখলেও বোঝা যায়। বাট ভ্লগে আখির মুখটা এমন করে থাকে যেন কেউ তাকে জোর করে ভিডিওতে আনছে। এই জিনিসটা যে কতবার বলছি, যেন ফেক মনে হয়। এখনো বিন্দাস পেজ খুলছে, আবার 5K সেলিব্রেশন করবে দেখো, 50K সেলিব্রেশন করবে দেখো। এইদিকে একটু ভয়েস দিতে গেলেও গলা দিয়ে জোর বের হইতো না। জান্নাতুল আপু, এটা নিয়ে আর কি বলবো? এইটার জন্য বাসার প্রত্যেকটা সিনেমাটোগ্রাফার ফেড আপ, যে ওরে এত বারবার বলতো যে আমি শিখায় পর্যন্ত দিছি আপনি এত হাসি খুশি থাকেন সব। আমি সিম্পল একটা কথা বলি, দাঁড়াও আমি তোমাদেরকে মজার একটা ঘটনা বলি, ফেড আপের ব্যাপার। এখন একটা মজার একটা স্টোরি তোমাদেরকে শেয়ার করি। ও তো অসুস্থ, আমিও অসুস্থ, ভয়েস ওভার দেওয়ার মতো সিচুয়েশন নাই। হ্যাঁ, তোমরা একটা ভিডিও দেখছো কিছুদিন আগে ইউটিউবে আপলোড হয়েছে, টিস্যুটা যে জিনে ধরছে, এই ব্যাপারটা যেদিন আমি জানাইছি ইউটিউবে একটা ভিডিও আপলোড হয়েছিল, 28 মিনিটের একটা ভিডিও, যেটাতে আমি ভয়েস ওভার দিছি। ওই ভিডিওটা বানানো, ওই ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার কথা ছিল তোমাদের ওই আপুর। সে টানা 3 মিনিট, মানে যে জায়গায় ওর সতীন অসুস্থ, ওরে জিনে ধরছে, এই ব্যাপারে কথা না বইলা নিয়া টানা 3 মিনিট কি কি যেন বললো, এই আমরা বাসায় এসি লাগাবো, হ্যাঁ
আজকে কে কানসি আলিশা শুট করব, আমাদের জীবনটা এখন অনেক সুন্দর, একদম হাসি খুশি মুখে। আমার কাছে আছে তো ক্লিপটা, একদম হাসি খুশি একটা মানুষ টানা 3 মিনিটের উপরে ভয়েস ওভারে সে হাসি খুশি ভাবে বলতেছে যে আমরা এসি লাগাবো, এটা করব, সেটা করব, হ্যান্ড করব, ত্যান করব। আমি ওর ভয়েস ওভার যখন আইনা দিছে ঠিক আছে কিনা দেখ, আমি শুইনা নিয়ে হা করে তাকায় আছি যে আসলেই ও এটা কেমনে সম্ভব ভাই। আমি নিজে অসুস্থ, আমি ওই অসুস্থ শরীর নিয়ে বসে নিয়ে পরে ভয়েস ওভার দিয়ে নিয়ে আপলোড দিছি। থাক বাদ দাও, এখন পারবে, সমস্যা নেই, এখন তো পারবেই, শিখিয়ে দেওয়া হয়েছে না সব, এখন সবই পারবে। এখন তো সব শিখানো হয়েছে, ধরে ধরে কোন দিন কোন ভিডিওটা নিজে এডিট করছে কোনোদিনও বলতে পারবে না। আর আমরা এগুলো নিয়ে ওকে জোর করিও নেই, তোমরাই বলতে খেপুকে ভিডিওতে দেখাও, তাই অতটুকু দেখানো, আনালে ওরে দেখানো জোর করে ভাই কাউকে ওই জায়গাতে এই যে ওরে দেখানো বা ওরে যতটুকু বলা, এই বলার কারণটাও কি, ওরে ইনকাম করার জন্য বলা না। ওরে বলার কারণটা ছিল এটা যে তোমরা মনে করতে যে হচ্ছে গিয়া বড় বউ এমন যে বড় বউ হচ্ছে গিয়া নিজেই সব করবে, ছোট বড় কিছু করবে না, নিজেই সবসময় ভিডিওতে থাকবে। এই কথাগুলো তোমাদের, এই কথাগুলোর জন্য জাস্ট খালি ওরে বলা যে সবাই এরকম কমেন্ট করে তুইও ভিডিও বানা, কমেন্টের জন্যই ওরে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বড় বউ সব ভিডিও করে, বড় বউ সব চ্যানেলে ভিডিও করে, কারণ এটা বড় বউ ও আসার আগে থেকে করে, ঠিক আছে, আখি আসার আগে থেকে করে, এটা নতুন করে না। আর এই যে আমি লাইভে এখন ওই যে মাত্র নাম নিলা দীপা থাকাকালীনও তুমি ভিডিও বানাও, হ্যাঁ তখনও আমি ব্লগ করছি। আবার ধরো আরেকটা জিনিস আমি বলি, ভ্লগ তোমাদের আপু যে ভ্লগ বানায়, এই ভ্লগে ভয়েস ওভার কেমনে দেয়, মানুষের সামনে কথা প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, ভিডিওতে ফ্রন্ট ক্যামেরায় কেমনে ক্যামেরা ধরতে হয়, এ থেকে জেড পর্যন্ত যা কিছু তোমাদের আপুরে দেখো সবকিছু শিখাইছি আমি। এই শিখানোটা ওরে যেভাবে শিখাইছি সেম ভাবে দীপারেও শিখাইছি, সেম ভাবে আখিরেও শিখাইছি। এইটা বলো তুমি একটু বলো। অবশ্যই, তো আমি কিভাবে শিখবো না, এটা তোমাদের আপু সব ভিডিওতেই বলে। ও টিকটকে কাজ করতো, দেখো আমি একজন ফটোগ্রাফার, আমি নাটকের শুটিং এ মানে ডিরেক্টরদের সাথে কাজ করে বেড়াইছি, আমি 10 বছর ক্যামেরা ফিল্ডে, 10 বছর প্লাস আমি ক্যামেরা ফিল্ডে কাজ করি। সো ওই জায়গাগুলোতে যখন আমি কাজ করছি আমার নলেজ আছে যে কোন জায়গাতে কি করলে কিভাবে, প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা বলি, এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব যে দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছো গত 3 বছর যাবত, তাই না? আমার ইউটিউব চ্যানেল সর্বপ্রথমটা খোলা আজ থেকে 9 বছর আগে। সো এইগুলা নিয়ে আগে থেকে আমি গবেষণা করি, এই গবেষণা থেকে ওদেরকে শেখানো। আজকে লাইভে আসছে, কোনো টপিকেই কথা বললো না, শুধু বলতেছে আমার অনেক চুল পড়ে, এটা বলতেছি প্রমোশন পাওয়ার জন্য, আর আয়াসকে দেখাইতেছিল মানুষের সিম্পেথি পাওয়ার জন্য। আপু এই টপিকে বাদা, তুমি আর টপিক কোনো কথাই বলবা না। আমি আসছি আড্ডা দিতে, আমার ফার্স্ট থেকে যারা আমার ভিডিও দেখে সবাই জানে আমি রাতে লাইভে আসতাম। এর মধ্যে আখি থাকাকালীন আমি কেন আসতাম না জানো? কারণ আমি লাইভ আসতে প্রশ্ন করতে আখি কই, এখন ভাই আমার ইচ্ছা হয়েছে আমি আড্ডা দিছি, এই জন্য কি আখিরও ইচ্ছা হবে লাইভ আসতে? ও তো ভিডিও অন করলে ওর মুখের হাসি গায়েব, ভিডিও শেষ করলে ও হাসি চুল পড়তেছে। আচ্ছা চুল পড়তেছে, আমি বলি তোমার চুল কখন পড়বে জানো? যখন ধরো হচ্ছে গিয়া একটা পেজে মনিটাইজেশন অন হইতে অনেকগুলো মাস সময় লেগে যায়, আবার সেটা কিভাবে করব সেটা জানার জন্য কিছু ক্যাটাগরি লাগবে, কিন্তু তোমার ইনস্ট্যান্ট কিছু ক্যাশ দরকার, তখন তোমরা কি করবা বলো? আমার চুল তোমার মুখে ব্রণ উঠছে, তোমার চুল পড়ে যাচ্ছে। আমি তো ডক্টর দেখাইছি যে আমার ময়শ্চারাইজার, শুধু ময়শ্চারাইজার দিলে কাজ হয় না। যে আপুটা কমেন্ট করছে খুব ভালো লাগছে কমেন্টটা। আপু আলিশা কেমন আছে বলো না, আর আমার নামটা নিও। সুমাইয়া আলহামদুলিল্লাহ আপু, আলিশা ভালো আছে। এখানে এত ভালোবাসা ছিল আলিশার জন্য, এত এত কিছু করছে, এত পোস্ট দিছে, কোথাও কখনো আলিশার কথাটা জানতে চায় না, কোথাও না। এই যে রিয়ার সাথে আমার কথা হয়, বাকির সাথে হোয়াটসঅ্যাপে আমার অ্যাড আছে, কখনো জিজ্ঞেস করে নাই আলিশা কেমন আছে, কখনো না। আমি তো সবসময় আয়েশার কথা জিজ্ঞেস করি, আর জিজ্ঞেস করলে ওরা বলে ঘুমায়, কখনোই কথা বলতে দেয় নাই। যখনই আমি জিজ্ঞেস করি, এই যে আমি তোমাদের দেখাই, আমি যখনই টেক্সট দেই তখনই রিয়া বলে যে আয়েশ ঘুমায়। এই যে দেখো, এই যে দেখো, একটু পরে এই যে আয়াস কি করে, আমি লিখছি, পরে লিখছে আর ওর ভিডিও দিস, লিখছি একটু পরে দেয়, আমি লিখছি আচ্ছা আয়াস কেমন আছে আর তুই কই, লিখছে বাসায়, আমি তাহলে ভিডিও করে দে দেখি ওরে, তারপর আর দেখায় নাই। তারপর ফোন দিছি, তারপর আয়াসের সাথে কথা বলছি, আয়াসের দাদি কথা বলছে, সবাই কথা বলছি, 2 দিন পরে যাবে না আয়াস একটু দে, তারপর আর কোনো কথা বলে না। আবার বলছি বাবু কি করে, বলে ঘুমায়, আমি লিখছি আচ্ছা। তারপর লিখছে আমি লিখছি দুধ ডাইপার কি লাগবে এখন, কারণ আমাদের তো মাস শেষে পেমেন্ট আসে, এখন বলিস।
কয় না লাগবে না। আমি আচ্ছা ঠিক আছে। এরপর আবার যখন জিজ্ঞেস করি তখনই বলে আয়েশ ঘুমায়। আমি যখনই জিজ্ঞেস করি তখনই সারাদিনই একটা বাচ্চা ঘুমায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, ওর মা বাবার সাথে মিলে যাওয়ার আগে কত সব ভালো ছিল। লাস্ট কয়েকটা ব্লগে আলিশার প্রতিও একটু অন্যরকম দেখলাম। আগের মতো আলিশাকে ভালোভাবে কোলে নিত না। যাই হোক, তোমরা ভালো থাকো। তোমরা বাহিরের মানুষের শুধু এইটুকু বলবো, তোমাদের লাইফ তোমরা ভালো জানো, কি করলে তোমাদের ভালো হবে। তবে রাইট ডিসিশন নিও, বিকজ আলিশা একটা মেয়ে আর ও বড় হবে, ওর ফিউচার আছে। তো তোমাদের কারণে যেন ফিউচারে ওর কোনো কথা না শুনতে হয়। আমার মেয়ের কোনো কথা শুনতে হবেও না। আমার মেয়ের কথা শুনতে হবে না, আমার মেয়ে ওর মায়ের মতোই। হ্যাঁ, তিশা আপু লাইভে, আমাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিছে তিশা আপু লাইভে। আমি সবসময় গ্রুপে বলে আসি, আজকে গ্রুপে বলিও নাই। আল্লাহ, এখন আমাদের গ্রুপে কত মেম্বার আছে এটা মেসেঞ্জার গ্রুপে? 41টা মেম্বার রাখছি। আর আগে গ্রুপে এত কলে আড্ডা দিতাম, এখনো গ্রুপ